ভেবেছিলেন মাঠ একদম ফাঁকা। ধানের শীষের কাণ্ডারিরা ভেবেছিলেন গোলটা দেবেন ফাঁকা পোস্টে, কিন্তু না, রাজনীতির দাবার চাল উল্টে গেছে মুহূর্তেই। মির্জা ফখরুল থেকে শুরু করে তারেক রহমান, পায়ের নিচের মাটি সরে যাচ্ছে না তো? এতদিন যারা ছিলেন জোটের বন্ধু, আজ তারাই কি তবে সবচেয়ে বড় শত্রু? ভোটের মাঠে আওয়ামী লীগ নেই, কিন্তু তাতে বিএনপির স্বস্তি নেই কেন? কেন উত্তরের জনপদ থেকে দক্ষিণের দুয়ার সবখানে ধানের শীষের বুকে কাঁপন ধরাচ্ছে দাঁড়িপাল্লা? বিএনপির হেভিওয়েট সব নেতার বিরুদ্ধে জামায়াত কেন নামালো তাদের সবচেয়ে ভয়ঙ্কর সব ফাইটারদের? উত্তরবঙ্গের ধানের শীষের দুর্গে হানা দিচ্ছে কারা? তারেক রহমানের আসনেও ছাড় দিতে নারাজ জামায়াত। বিস্তারিত শুনলে আপনার চোখ কপালে উঠবে। রাজনীতির এই সমীকরণ কি মিলবে, নাকি সংঘাত অনিবার্য? ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন সামনে, চারদিকে ভোটের বাদ্যি বাজছে, কিন্তু এবারের সুরটা একটু অন্যরকম। রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে একক আধিপত্য বা প্রভাব বিস্তার করা আওয়ামী লীগ এবার দৃশ্যপটে নেই। ভোটের মাঠে তাদের এই অনুপস্থিতি তৈরি করেছে এক গোলকধাঁধা, তৈরি হয়েছে এক নতুন সমীকরণ। এতদিন যারা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন, আজ ভোটের মাঠে তারাই একে অপরের মুখোমুখি। বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে নিজেদের অবস্থান জানান দিচ্ছে বেশ জোরে সোরেই। বিশেষ করে বিএনপির দুর্গ বলে খ্যাত আসনগুলোতে জামায়াত যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে বিএনপির কপালে। আজকের ভিডিওতে আমরা চুলচেরা বিশ্লেষণ করব সেই সব হাই ভোল্টেজ আসনগুলো নিয়ে, যেখানে বিএনপির বাঘা বাঘা নেতাদের ঘুম হারাম করতে প্রস্তুত জামায়াতের প্রার্থীরা। কোন আসনে কে লড়ছেন, কার শক্তি কতটুকু, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। শুরুতেই নজর দেয়া যাক দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের দিকে। পঞ্চগড় এক আসন, বিএনপির জন্য এটি প্রেস্টিজ ইস্যু। অতীতে এই আসনে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বয়সের ভাঁড়ে তিনি হয়তো এবার নেই, কিন্তু হাল ধরেছেন তার ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। বাবার ইমেজ আর দলের শক্তি দুই মিলিয়ে তিনি হয়তো ভেবেছিলেন বৈতরণী পার হওয়া সহজ হবে, কিন্তু না, এখানে বাদ সেধেছে জামায়াত। এই আসনে জামায়াত তাদের প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে জেলা জামায়াতের আমির এবং তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেনকে। স্থানীয় রাজনীতিতে বেশ পরিচিত মুখ ইকবাল হোসেন, এবং ভোটের মাঠে তিনি যে ব্যারিস্টার নওশাদ জমিরকে 1 ইঞ্চি জমিও ছাড় দেবেন না তা বলাই বাহুল্য। এবার আসা যাক আরও একটি হট সিট, ঠাকুরগাঁও একে। এই আসনের দিকে তাকিয়ে আছে পুরো বাংলাদেশ, কারণ এখানে বিএনপির প্রার্থী স্বয়ং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় রাজনীতিতে তিনি যতই প্রভাবশালী হন না কেন, নিজ এলাকায় এবার তাকে লড়তে হবে কঠিন এক প্রতিপক্ষের সাথে। এখানে জামায়াতের প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন। ছাত্র রাজনীতির তুখর ব্যাকগ্রাউন্ড থাকা দেলোয়ার হোসেন স্থানীয় তরুণ ভোটারদের মধ্যে বেশ প্রভাব বিস্তার করতে পারেন। মির্জা ফখরুলের মতো হেভিওয়েট নেতার বিপরীতে এমন একজন সংগঠককে দাঁড় করানো স্পষ্টত ইঙ্গিত দেয় যে জামায়াত এখানে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নামেনি। উত্তরের আরেক জেলা দিনাজপুরের দিকে তাকাই। দিনাজপুর 6 আসন, এখানে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। চিকিৎসক নেতা হিসেবে তার পরিচিতি আছে, কিন্তু তার বিপরীতে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে নেমেছেন জামায়াতের দিনাজপুর জেলার সাবেক আমির মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। তিনি আবার রংপুর ও দিনাজপুর অঞ্চলের টিম সদস্য। সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী এই নেতা বিএনপির জাহিদ হোসেনের বিজয়ের পথে বড় কাঁটা হয়ে দাঁড়াতে পারে। লালমনিরহাটের চিত্রটা আরও নাটকীয়। লালমনিরহাট 3 আসন, বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে প্রার্থী রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দুলু। উত্তরবঙ্গের রাজনীতিতে দুলু এক পরিচিত নাম, তার দাপট সম্পর্কে সবাই জানে, কিন্তু এই দাপটকে চ্যালেঞ্জ জানাতে জামায়াত বেছে নিয়েছে ছাত্র শিবিরের রংপুর মহানগরের সাবেক সভাপতি এবং সাবেক কেন্দ্রীয় নেতা মোহাম্মদ হারুনুর রশিদকে। তরুণ এবং ডাইনামিক এই নেতা দুলুর পুরনো দুর্গে ফাটল ধরাতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়। এবার চলুন বগুড়ায়।
বিএনপির হৃৎপিণ্ড বলা হয় বগুড়া, আর বগুড়া 6 আসনটি মর্যাদার লড়াইয়ে সবার উপরে, কারণ এখানে ধানের শীষের প্রার্থী খোদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন একটি সেন্সিটিভ আসনেও জামায়াত ছাড় দেয়নি। তারেক রহমানের মতো প্রার্থীর বিপরীতে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের প্রার্থী আব্দুর রহমান সোহেল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আসনে জামায়াতের প্রার্থী দেয়াটা কি শুধুই রাজনৈতিক কৌশল নাকি জোটের ফাটল? এই প্রশ্ন এখন ভোটারদের মুখে মুখে। চাঁপাইনবাবগঞ্জ 3 আসন, বিএনপির রাজনীতিতে আরেক ফায়ার ব্র্যান্ড নেতা হারুনুর রশিদ। সংসদে তার জ্বালাময়ী ভাষণের জন্য তিনি পরিচিত। বিএনপির এই যুগ্ম মহাসচিবের বিরুদ্ধে লড়বেন কে? জামায়াত এখানেও হেভিওয়েট প্রার্থী দিয়েছে। দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল লড়বেন হারুনুর রশিদের বিরুদ্ধে। স্থানীয় রাজনীতিতে বুলবুলের শক্তিশালী অবস্থান হারুনুর রশিদের জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। রাজশাহী 2 আসনটি বরাবরই ভিআইপি আসন। এখানে বিএনপির প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। রাজশাহীর উন্নয়নে তার অবদানের কথা বিএনপি সব সময় প্রচার করে, কিন্তু এবার তাকে মোকাবিলা করতে হবে রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীরকে। মিনু বনাম জাহাঙ্গীর এই লড়াইটা রাজশাহীর রাজনীতির উত্তাপ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। নাটোরের রাজনীতিতে সবসময়ই একটা উত্তেজনা থাকে। নাটোর 2 আসনে বিএনপির প্রার্থী সাবেক উপমন্ত্রী এবং সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে লড়বেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক ইউনুস আলী। শিক্ষকতা পেশার সাথে যুক্ত পরিচ্ছন্ন ইমেজের ইউনুস আলী কি পারবেন দুলুর রাজনৈতিক কৌশলের সাথে পাল্লা দিতে? সিরাজগঞ্জ 2 আসন, এখানেও বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জের রাজনীতিতে টুকু পরিবারের প্রভাব অনেক পুরনো, কিন্তু তার অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম। সাংগঠনিক দক্ষতায় জামায়াত এখানে বিএনপির ভোট ব্যাংকে ভাগ বসাতে পারে। পাবনা 4 আসন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এখানে ধানের শীষের প্রার্থী। তার সাথে লড়বেন জামায়াত ইসলামীর আবু তালেব মণ্ডল। পাশাপাশি পাবনা 5 আসনে বিএনপির প্রার্থী চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বিএনপির হাই কমান্ডের খুব কাছের লোক হিসেবে পরিচিত। এই আসনে তার শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইকবাল হোসেন। পাবনার মাটিতে বিএনপি জামায়াতের এই মুখোমুখি অবস্থান তৃণমূল কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে। কুষ্টিয়া 4 আসন, এখানে বিএনপি মনোনয়ন দিয়েছে চেয়ারপারসনের উপদেষ্টার পরিষদের সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে। সাবেক এই এমপির এলাকায় বেশ প্রভাব রয়েছে, কিন্তু তার সাথে জামায়াতের হয়ে লড়বেন কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আফজাল হোসেন। স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ী হওয়ার অভিজ্ঞতা থাকায় আফজাল হোসেন এখানে বিএনপির জন্য বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। এবার দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে যাওয়া যাক। যশোর 3 আসন, মর্যাদার দিক দিয়ে এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম একাধিকবার এখান থেকে এমপি নির্বাচিত হয়েছেন। বাবার সেই আসনে এবার ধানের শীষের হাল ধরেছেন তার ছেলে এবং বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম অমিত। তরুণ নেতৃত্ব হিসেবে অমিত বেশ জনপ্রিয়। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন সরকারি এম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের। কলেজ রাজনীতির মাঠ কাঁপানো আব্দুল কাদের এবং তরিকুল ইসলামের ছেলের এই লড়াই যশোরের ভোটের মাঠে বারুদ ছড়িয়েছে। মাগুরা 2 আসন, এখানে বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। প্রবীণ এই আইনজীবীর বিরুদ্ধে জামায়াতের প্রার্থী এমবি বাকের। মাগুরার রাজনীতিতে এই সমীকরণ বেশ কৌতূহল জাগা নিয়ে। সবশেষে আমরা কথা বলবো খুলনা 2 আসন নিয়ে। বিভাগীয় শহর খুলনার এই আসনে বিএনপির প্রার্থী খুলনার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। রাজপথের লড়াকু সৈনিক হিসেবে মঞ্জুর সুখ্যাতি আছে, কিন্তু তাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল। আইনজীবীদের মধ্যে হেলালের ভালো গ্রহণযোগ্যতা রয়েছে। পুরো চিত্রটি বিশ্লেষণ করলে দেখা যায় বিএনপির যারা প্রার্থী হয়েছেন তারা প্রত্যেকেই দলের শীর্ষ পর্যায়ের নেতা। কেউ স্থায়ী কমিটির সদস্য, কেউ ভাইস চেয়ারম্যান, কেউ বা চেয়ারপারসনের উপদেষ্টা বা প্রভাবশালী সাংগঠনিক সম্পাদক। অন্যদিকে জামায়াত যাদের দাঁড় করিয়েছে তারাও ফেলনা নয়। তাদের অনেকেই সাবেক ছাত্রনেতা, উপজেলা চেয়ারম্যান বা স্থানীয় পর্যায়ে অত্যন্ত প্রভাবশালী সংগঠক। স্থানীয় ভোটাররা এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এবারের নির্বাচনে যদি মাঠ নিরপেক্ষ থাকে, যদি প্রশাসন কোনো হস্তক্ষেপ না করে, তবে লড়াইটা হবে বাঘে মহিষে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ভেবেছিল ফাঁকা মাঠে গোল দেয়া সহজ হবে,
কিন্তু জামায়াতের এই অনড় অবস্থান প্রমাণ করছে তারা আর কারো দাবার গুঁটি হতে চায় না। তারা নিজেদের শক্তি পরীক্ষায় নামতে প্রস্তুত। বিএনপির ধানের শীষ আর জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক দুটির পেছনের মানুষগুলো একসময় একই মঞ্চে বক্তৃতা দিতেন। আজ তারা একে অপরের ভোট কাটার জন্য মরিয়া। এই ত্রিমুখী বা দ্বিমুখী লড়াইয়ে শেষ হাসি কে হাসবে? তারেক রহমান বা মির্জা ফখরুলের মতো নেতারা কি পারবেন জামায়াতের এই চ্যালেঞ্জ মোকাবিলা করে বিজয়ের বন্দরে পৌঁছাতে? নাকি জামায়াত প্রমাণ করবে যে এককভাবে নির্বাচন করেও তারা গেম চেঞ্জার হতে পারে? আপনার কি মনে হয় এই আসনগুলোতে আসলে কারা জিতবে, বিএনপি না জামায়াত? কমেন্ট করে জানিয়ে দিন। আমরা প্রতিটি কমেন্ট গুরুত্বের সাথে পড়ি। আজকের মতো বিশ্লেষণ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।